বাংলাদেশের ইউনিট সরকার অবশেষে যে জাতিসংঘ এবং একই সঙ্গে যে আমেরিকা তাকে কি মানবিক করিডোর দিয়েছে। বাংলাদেশ মানবিক করিডোর দিয়েছে কাদের জন্য? রাখাইন আর্মির জন্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো এখানে গালভরা নাম মানবিক করিডোর, হিউম্যানিটি করিডোর, তাই না? অর্থাৎ যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের ওই যে দক্ষিণে যে কক্সবাজার ওই অঞ্চলে ওখানে একটা জায়গা ঘাঁটি গাড়া হবে, যেখানে মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে হাজির রাখা হবে এবং অতঃপর সেখান থেকে সেই জিনিসগুলা ওই যে রাখাইন স্টেট যে জায়গাটা নাকি এখন আর রাখাইন আর্মিরা দখল করে নিয়েছে ওখানে সরবরাহ করা হবে। কেন? কারণ ওখানে তো এখন মায়ানমার গভর্নমেন্ট সমস্ত রকম সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তো তাই যদি হয় তাহলে ওখানে যেহেতু আরাকান আর্মি প্রায় 90% দখল করে আছে, তো ওখানে তো কোনো গভর্নমেন্ট এখন ফাংশন করছে না, অর্থনৈতিক কর্মকাণ্ডও বন্ধ, তারপরে সমস্ত রকম সাপ্লাই বন্ধ। তাই যদি হয় তাহলে ওখানে যে একটা জনগোষ্ঠী আছে তাদের জীবনে দুর্বিষহ দুরবস্থা নেমে আসবে। এমনকি ওরা হয়তো দুর্ভিক্ষের সম্মুখীনও হতে পারে। তো এরকম অবস্থা থেকে তাদেরকে বাঁচানোর জন্য এই মানবিক করিডোর দেওয়া হয়েছে। শুনতে বেশ ভালো লাগে, তাই না? আসলেই তো মানবিকতার জন্য একটা সাহায্য করা খারাপ কি? খুবই ভালো কথা, কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি? নামে খুবই সৌন্দর্যমণ্ডিত এবং মানবিক, একেবারে মানে মানবতার একেবারে ধ্বজাধারী মহান একটা ভূমিকা। কিন্তু ঘটনা যদি তাই হতো তাহলে এইটা নিয়ে এই যে বর্তমানে বাংলাদেশের যে কথিত বুদ্ধিজীবী এবং যারা নাকি ওই যে ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়ে, এবং কিছুকাল আগেও যারা প্রতিনিয়ত আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করত এবং তার উৎখাত কামনা করত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসে তখন তাকে প্রশংসায় ভাসিয়ে মাথার উপরে রাখত, এখন তারাই দেখা যাচ্ছে যে এই ধরনের একটা ভয়ঙ্কর রকম মানবিকতা সম্পন্ন পদক্ষেপের পক্ষে যখন এই ইউনিট সরকার সম্মত জানালো, অর্থাৎ হয়তো অতি সত্ত্ব চুক্তি টুক্তিও হয়ে যাবে, তো এইটার এগেনস্টে তারা এখন দেখি বিষোদ্গার করছে। এই হলো বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থা। বাংলাদেশের এই সমস্ত কথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত সচেতন মানুষ যারা, এরা যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হতো এবং জিওপলিটিক্স সম্পর্কে তাদের আইডিয়া থাকতো এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা সম্পর্কে তাদের আইডিয়া যদি ভালো মতো থাকতো, তাহলে এই ধরনের মানে 2 দিন আগে যে শেখ হাসিনা সরকারের পিন্ডি চটকাতো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় তুলে না আসতো, সেই একই পাবলিক, কথা নাই বার্তা নাই, এই মোহাম্মদ ইউনূসকে এখন অনেকটা পিন্ডি চটকানোর মতো মিষ্টি মধুর ভাষায় তারা হয়তো সমালোচনা করে, পিন্ডি চটকানোর সাহস পায় না। কারণ ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার ওই যে একটা মব পার্টি আছে না, বেশি কথা উল্টাপাল্টা বললে হয়তো মব পার্টি গিয়ে তার অফিস বা তার বাড়িঘর ভাঙচুর করতে পারে, এই ভয়ে কিন্তু সেইভাবে কথা বলতে পারে না। তো এই হলো বাংলাদেশের মানুষগুলো, বিশেষ করে যারা নিজেদেরকে বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী মনে করে, তাদের মানসিক দৈন্যতা, বুদ্ধিবৃত্তিক দৈন্যতা এটা কিন্তু প্রকাশ করে। কারণ এরা যদি আজকে থেকে মনে করেন সেই 8-9 মাস আগে পৃথিবীর জিওপলিটিক্যাল যে সিচুয়েশন তার ভিত্তিতে, এবং একই সঙ্গে বাংলাদেশে যেহেতু গণতন্ত্র নাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্র জানে না, বুঝে না, এরকম অবস্থায় বাংলাদেশে কী ধরনের গভর্নমেন্ট থাকবে এবং সেই গভর্নমেন্ট বাংলাদেশে যদি উন্নয়নের চাকা যদি মানে বহাল রাখে এবং বাংলাদেশ যদি সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, অর্থনৈতিক উন্নতি যদি করতে থাকে, তাহলে তার বিরুদ্ধে পিন্ডি চটকানোর তো কোনো মানে নেই। তার বিরুদ্ধে পিন্ডি চটকানোর তো তেমন কোনো মানে নেই। এর মধ্যে একজন দেখলাম যে গোলাম মোল্লা রনি নামে একজন আছে, কথিত বুদ্ধিজীবী আর কি। তো সে দেখলাম যে আজকে না কালকে একটা ভিডিওতে একেবারে প্রকাশ্যে বলছে বিশ্বব্যাংকের এই যে বা IMF কি জানি ঋণ টিন দিবে, তো ঋণ এখন হয়তো দিচ্ছে না। তো সে নিজেই স্বীকার করছে যে আমরা আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে ওই যে বৈদেশিক যে রিজার্ভ যা বলতো, তো তার বিরুদ্ধে তারা প্রকাশ্যে বিষোদ্গার করতো এবং বলতো যে এগুলো আওয়ামী লীগ ভুল তথ্য দিচ্ছে।
এবং সে নিজেই বলল যে আমরা বুঝে শুনে জেনে শুনে বিকৃত তথ্য ব্যবহার করে আমরা আওয়ামী লীগের বিরোধিতার জন্য এই প্রোপাগান্ডা চালাতাম। এই হলো বাংলাদেশের বুদ্ধিজীবীদের আসল চরিত্র, অর্থাৎ দরকারে নিজের কি ওই যে বলে না যে নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। তো এরা দেশের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে তারপরে আবার মানে নিজেরা দাবি করে তারা কঠিন বুদ্ধিজীবী এবং দেশপ্রেমিক। তো ঘটনা যা হওয়ার তাই হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে এই ক্ষমতায় বসানো হয়েছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করেন যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে, তাই না? এবং একই সঙ্গে যে শেখ হাসিনা উনি আবার বলতেন যে আমার কাছে এই সেন্ট মার্টিন দ্বীপ চাওয়া হয়েছিল, এখানে একটা ঘাঁটি করা হবে এবং আমি যদি সেটা অনুমতি দিতাম তাহলে আমাকে যতদিন ইচ্ছে খুশি ক্ষমতায় থাকতে দেওয়া হতো। এখন উনি তো সেটা পারেন না। কী করে পারেন বলেন? কারণ আমেরিকান ঘাঁটি এই ধর্মোন্মাদ জনগোষ্ঠীর একটা দেশে যদি দেওয়া হতো তাহলে এটা ভয়ঙ্কর রকমভাবে বুমেরাং হতো। আমি একটা জিনিস বলি যে আমেরিকান ঘাঁটি করতে দিয়ে অনেক দেশ উন্নত হয়েছে। যেমন ধরেন যে কোরিয়ার কথা ধরেন, সিঙ্গাপুরের কথা ধরেন, জাপানের কথা ধরেন, আপনি জার্মানির কথা ধরেন। এই সমস্ত দেশে এখানে তো ধর্মোন্মাদ জনগোষ্ঠী না, এরা অমুসলিম, তাই না? ওই সমস্ত দেশে আমেরিকা যখন ঘাঁটি গাড়ছে আর ওই সমস্ত দেশ যখন অ্যালাউ করছে, তখন আমেরিকা অকাতরে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং তাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম ছিল ওদের উৎপাদিত পণ্যের জন্য অবাধ বাজার খুলে দিয়েছিল আমেরিকা। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে পারমাণবিক বোমার আঘাত খাওয়ার পরও জাপান যে খুব অল্প সময়ের মধ্যে একেবারে শীর্ষ অর্থনৈতিক দেশে পরিণত হয়েছিল, কিসের জন্যে? ওখানে আমেরিকান ঘাঁটি ছিল আর আমেরিকা বলে দিয়েছিল যে তোমরা যত মাল উৎপাদন করবে সব মাল একেবারে বিনা শুল্কে এই আমেরিকার মধ্যে ঢুকবে, যার ফলে কিন্তু তাদের এই অবস্থা হয়েছিল। এই কোরিয়ার কথা ধরেন, আরে 70 দশকে এই 70 দশক মানে আজকে থেকে জাস্ট 50 বছর আগে, 45-50 বছর আগে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর এই দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু একই রকম ছিল। বাট আজকে সেই দক্ষিণ কোরিয়া কোথায় আর বাংলাদেশ কোথায়? কেন? কারণ দক্ষিণ কোরিয়াতে কিন্তু আমেরিকান ঘাঁটি আছে আর আমেরিকা বলে দিয়েছে, বা সেই সময় যখন ঘাঁটি গেছিল তখনই তারা বলে দিয়েছিল তোমাদের উৎপাদিত পণ্য সব আমেরিকাতে একেবারে বিনা শুল্কে ঢুকবে। এবং ঠিক সেই কারণেই কিন্তু এই দক্ষিণ কোরিয়ার আজকে এই অবস্থা। তাহলে বাংলাদেশে যদি এ ধরনের একটা সামরিক ঘাঁটি করতে দেওয়া হতো, বাংলাদেশে কি ওই লেভেলে যাইতো নাকি? না, তা যাইতো না। কারণ হচ্ছে এখানকার লোকজন কি ধর্মোন্মাদ মমিন মুসলমান না। তো আমেরিকাকে তারা কি ইহুদি না সারা খ্রিস্টান দেশ মনে করে, তাই না? তারা এসে বাংলাদেশে ঘাঁটি গাড়বে, এটা বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী কোনোভাবেই মেনে নিত না। তাহলে অনেকে প্রশ্ন করবে তাহলে সেই সৌদি আরবে কেন ঘাঁটি আছে এবং সেখানে কীভাবে বহাল তবিয়তে আছে? জি ভাই, ওখানে তো ওই নামকেও আসতে বা ভুয়া অথবা ছদ্মবেশে গণতন্ত্র অমুক সমুক এ সমস্ত ভক্ষসাক্ষর নাই তো। ওখানে স্রেফ একবার বাদশাহতন্ত্র, তাই না? রাজতন্ত্র। ওখানে রাজার পরিবার, বাদশার পরিবার যা বলে সেটাই হয়। আর ওখানে আমেরিকা ঘাঁটি গেড়ে বসে আছে কার জন্যে? ওই রাজা, অর্থাৎ ওই যে বাদশাহ ফয়সাল একসময় ছিল না? তো তারা বলছিল যে আসো আমাদের এখানে ঘাঁটি গাড়ো, বাট আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। এবং সেই জন্যই কিন্তু ওখানে এটা টিকে আছে। ওখানে যদি গণতান্ত্রিক সুযোগ সুবিধা থাকতো, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতো, কবে ওখান থেকে এই ঘাঁটি গুটি নিয়ে ভাগতে হতো কি, তাই না? যেমন ধরেন যে ইয়েতে এই যে আফগানিস্তানে কেন এখানে আমেরিকা ঘাঁটি গেড়ে থাকতে পারেনি? তো ভেগে যেতে হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ওখানে তো রাজতন্ত্র নেই, ওখানে গণতন্ত্রও নাই, বাট সেখানে তালেবান তন্ত্র অর্থাৎ ইসলামী তন্ত্র, তাই না? এখানে লোকজন জড়ো হয়ে তারা ইসলামী বিপ্লব করবে, তালিবানি শাসন কায়েম করবে। আর যখনই সেটা করতে গেছে সাথে সাথে এই আমেরিকানদের কি তারা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে না? দেওয়ার পরে সেই আফগানিস্তানে কী ঘটছে আমরা তো জানি খুব ভালো করে। দুর্ভিক্ষ, মহামারী, একটু খাবার কেনার জন্য কিডনি বিক্রি করছে, বাচ্চা কাচ্চা বিক্রি করছে, কি করে নাই? করছে তো। এত কথা কেন বললাম? শেখ হাসিনা ভালো করে জানতেন যে এই সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি করতে দিলে তাতে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্ষতি হতো। এবং একটা পর্যায়ে
এই আমেরিকা তারা এই সেন্ট মার্টিনে ঘাঁটি আর করতে চায় নাই, কারণ তারাও চিন্তা করছে যে দরকার কি এর থেকে যদি মায়ানমারে ওই যে রাখাইন প্রদেশে ওখানে যদি বুদ্ধিস্টরা মিলে তারা একটা যদি দেশ গঠন করে এবং সেটা দ্বার প্রান্তে প্রায়, এবং তাদেরকে যদি অকুণ্ঠ সমর্থন দিলে সেখানে যদি ঘাঁটি গাড়া যায় সেটা হবে নিরাপদ ঘাঁটি, কারণ তারা অমুসলিম, তো সমস্যা হবে না। এই জন্য তারা এখন বিকল্প হিসেবে এখন এই সেন্ট মার্টিনকে তারা বাদ দিয়েছে। কিন্তু তাই বলে তাদের যে অতীতের যে প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় চলে আসছে, এখন আরাকান আর্মিকে যদি আরও সহযোগিতা দিয়ে সেখানে একটা স্বাধীন দেশ তৈরি করতে হয় তাহলে সেখানে সাপ্লাই দিতে হবে, তাই না? তো সাপ্লাইয়ের রুট কোনটা? সবচেয়ে নিকটতম রুট বাংলাদেশ। তাহলে ঠিক আছে, সেন্ট মার্টিন পাইলাম না, তো অস্থায়ী অবস্থায় সাময়িকভাবে বাংলাদেশকে তো রুট হিসেবে ব্যবহার করা যায়, এবং সেই রুটের বিষয়টাই হলো সেই কথিত মানবিক করিডোর। ক্লিয়ার? এখন এই কথিত মানবিক করিডোরের কী প্রয়োজন এখন পড়তে যাচ্ছে? খেয়াল করতে হবে যে আরাকান আর্মি এই দেশ দখল করে ফেলছে, অর্থাৎ রাখাইন স্টেট, তাই না? একটা স্বাধীন দেশের ঘোষণা দিয়ে শুরু করলেই তো হয়, কিন্তু বিষয়টা আসলে এত সহজ না। কারণ ওই যে মায়ানমারের সরকারের পক্ষে ওখানে এই যে চায়না আছে না, আবার এই যে শীতে যে আছে ওই সামুদ্রিক বন্দর, সেটা চায়না ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট করছে, তো ওখান থেকে চায়নাকে হটাতে হবে। এখন এই আরাকান আর্মি যদি আমেরিকার সহযোগিতা সমর্থন এগুলো ছাড়া যদি শীতে মিথ্যে গিয়ে যদি আক্রমণ করে ধ্বংসমংস করে, তাহলে দেখা যাবে যে এখানে চায়নাও ইনভলভ হয়ে যেতে পারে। চায়নার বিমান এসে ওদের উপরে বোমা টোমা মারা শুরু করতে পারে হয়তো মায়ানমার সরকারের পক্ষ নিয়ে। ওই জন্য আরাকান আর্মি আরও বড় মানে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সাহসটা কিন্তু করছে না। এখন এই যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে না, এর মানে হচ্ছে আমেরিকা সরাসরি এই আরাকান আর্মিকে এখন সাহায্য সহযোগিতা দিবে, এবং তারপরে এই সিত্তেমিত্তি এগুলো দখল হবে। তাহলে বাংলাদেশের লাভটা কি? বাংলাদেশের লাভ কি জানেন? কিছু লোকজন এখানে আয় উপার্জন করবে, আমেরিকা যেহেতু ঘাঁটি করছে, কিছু ডলার মলার তো এখানে ছাড়বে না, ছাড়বে তো লাভ হবে। লস কি হবে? লস হবে ওই যে আরাকানে আর বাকি যে রোহিঙ্গাগুলো আছে না, আরাকান আর্মি সেগুলোকে ঝেঁটিয়ে ওখান থেকে বিদায় করবে, বাংলাদেশে ঢুকবে। কি বোঝা গেছে? লাভের মধ্যে এটা হবে। এবং নাম্বার 2 আর একটা লাভ হবে, সেটা ওই চায়নার কোফানলে পড়বে। এতদিন বাংলাদেশ নানা কায়দায় নানাভাবে চায়নার পক্ষে ছিল, চায়না খুব বেশি মানে বাংলাদেশের উপরে খড়গহস্ত হয় নাই, বাট আমেরিকাকে ঘাঁটি করার সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশে যে করিডোর দিচ্ছে না, একদিকে ভারতের কোফানলে পড়বে, অন্যদিকে এই চায়নার কোফানলে পড়বে। 2 কোফানলে পড়ে ভারত ফাটাফাটের মধ্যে পড়তে যাচ্ছে, বুঝছেন? কিন্তু তাতে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো সমস্যা নাই। এরপরে সে যদি ক্ষমতায় না থাকতে পারে সে তো চলে যাবে, আর তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অধিকাংশই কিন্তু আমেরিকান নাগরিক, তাদের আমেরিকান পাসপোর্ট, তারাও চলে যাবে। ফাটা বাসার মধ্যে পড়বে কারা? বাংলাদেশের জনগণ। বোঝা গেছে? সে ঘায়না থাকতে এই জিনিসগুলো করতে দেয় না, এবং তাতে করে বাংলাদেশের মানুষ খেপে গেছিল। অর্থাৎ এই শেখ হাসিনা তুমি নামো, আমরা এমন একজন লোককে আমরা ক্ষমতায় বসাতে চাই যে আমাদের দেশে মানে মানে আমাদের পাশার মধ্যে বার ঢুকাবে এবং আমাদের অবস্থা সাঙ্গে উঠাবে, আমাদের অবস্থা করবে গাজার মতো। আমরা তাতেই আনন্দ পাবো। আমরা গাজা হতে চাই, আমরা গাজার হামাসের সমর্থক, আমরা গাজা হতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি সেই অবস্থা করার জন্য যাবতীয় ব্যবস্থা করে ফেলছে। বোঝা গেছে? ধন্যবাদ।